হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আগের দিন আমরা আয়নীয় বন্ধন কিভাবে তৈরি হয় সে সম্পর্কে বলেছিলাম যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নীয় বন্ধন তৈরি হয়। আজকে আর একটু ডিটেল আলোচনা করব, এই আয়নীয় বন্ধন নিয়েই পড়ছি, আজকেও এটাই কন্টিনিউ হবে। তো আমরা উদাহরণটা সেই এ আর বি মৌল নিয়েই করব। এর ইলেকট্রন বিন্যাস লেখা হয়েছে, বি এর ইলেকট্রন বিন্যাস লেখা হয়েছে, এগুলো হচ্ছে ব্র্যাকেটে যেটা আছে ওগুলো হচ্ছে ওদের পারমাণবিক ক্রমাঙ্ক। প্রত্যেকেরই বাইরের কক্ষে আমি বলেছিলাম প্রত্যেকটা মৌলই চাই 8টা করে ইলেকট্রন। 8টা করে ইলেকট্রন কাদের থাকে? নিষ্ক্রিয় মৌলগুলোর। কাদের 8টা করে বাইরের কক্ষে ইলেকট্রন থাকে? নিষ্ক্রিয় মৌলের। শুধুমাত্র হিলিয়ামের বাইরের কক্ষে 2টো থাকে এবং বাদবাকি সমস্ত নিষ্ক্রিয় মৌলগুলোর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, এই 8টা ইলেকট্রন থাকা মানে বাইরের কক্ষে, আমি আগের দিন উদাহরণ সহ বলেছিলাম, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন থাকা মানে সেটা হচ্ছে স্টেবল ইলেকট্রন বিন্যাস, মানে সুস্থিত ইলেকট্রন বিন্যাস। বাইরের কক্ষে 8টা হলেই সে স্টেবল হয়ে যাবে, স্থায়ী হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকটা মৌলের পরমাণু চাইবে তার বাইরের কক্ষে 8টা করে ইলেকট্রন হোক, শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে 2টো। ঠিক আছে, শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে 2টো হাইড্রোজেন 2টো করতে চাইবে বাইরের কক্ষে এবং বাদবাকি সবাই বাইরের কক্ষে 8টা করতে চাইবে। হিলিয়াম, হাইড্রোজেন এবং লিথিয়াম এরা বাইরের কক্ষে 2টো করতে চাইবে, বাদবাকি সবাই কিন্তু বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করতে চাইবে। ঠিক আছে, শুধুমাত্র কয়েকটা মৌলই আছে যারা বাইরের কক্ষে 2টো ইলেকট্রন করতে চাইবে, বাদবাকি সবাই বাইরের কক্ষে 8টা ইলেকট্রনই করতে চাইবে, পেতে চাইবে, রাখতে চাইবে। ঠিক আছে, যেমন দেখো নিষ্ক্রিয় মৌলর আমি উদাহরণ দিচ্ছি হিলিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 2। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত? 2। কে কক্ষে তো 2টো, প্রথম কক্ষে তো 2টো ইলেকট্রন থাকতে পারে, 2, আর কোনো ইলেকট্রন নেই, ব্যাস হয়ে গেল। নিয়নের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 10। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি? প্রথম কক্ষপথে 2টো আর দ্বিতীয় কক্ষপথে 8টা তো থাকতে পারে। এল কক্ষে ম্যাক্সিমাম 8টা বলেছি আমি, প্রথম কক্ষে শুধুমাত্র ম্যাক্সিমাম 2টো, বাদ বাকি সমস্ত কক্ষে 8টা ম্যাক্সিমাম থাকতে পারে। তাহলে 2 8 10 হয়ে গেল, এখানে 8টাই থাকবে। তাহলে দেখো নিষ্ক্রিয় মৌল, হিলিয়ামও একটা নিষ্ক্রিয় গ্যাস, নিয়নও একটা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় মৌল। তাহলে এদের দেখো হিলিয়ামের বাইরের কক্ষে 2, নিয়নের বাইরের কক্ষে 8। আর্গনের পারমাণবিক ক্রমাঙ্ক 18, ইলেকট্রন বিন্যাস কি? 2,8,8। দেখো 2 8 10 আর 8 18, বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে নিষ্ক্রিয় মৌলগুলো তাদের বাইরের কক্ষে 8টা ইলেকট্রন রাখে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সেই জন্য এদের মতো এরা স্টেবল, এরা কারোর সাথে স্থায়ী। নিষ্ক্রিয় মানে সাধারণত কারোর সাথে টিক্রিয়া করতে চায় না। এরা বিক্রিয়া তারাই করে যারা অস্থায়ী। ঠিক আছে, যারা অস্থায়ী তারাই বিক্রিয়া করে। যাদের প্রচুর টাকা পয়সা আছে তারা বাড়িতেই বসে থাকবে, অত বেশি পয়সার জন্য বা উপার্জনের জন্য ঘোরাফেরা করবে না। কিন্তু যাদের অভাব আছে, যাদের প্রয়োজন, তারাই কিন্তু ঘোরাফেরা বেশি করবে। বিক্রিয়াটা অস্থায়ী যারা তারাই বিক্রিয়াটা করতে চায়, স্থায়ী যারা তারা বিক্রিয়া করে না। নিষ্ক্রিয় মৌলগুলো স্থায়ী, আর সবাই কিন্তু অস্থায়ী থেকে স্থায়িত্ব পেতে চায়, আগের দিন আমি বলেছিলাম। তাহলে এও বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করতে চাইবে, বিও বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করতে চাইবে। এই যে করতে চাওয়া, এই যে এ একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে, আমি আগের দিন বলেছিলাম একটা ইলেকট্রন ছেড়ে দেবে, ছেড়ে কাকে দেবে? বিকে দেবে, তাই তো? এ একটা ইলেকট্রন ছেড়ে কাকে দেবে? বিকে দেবে। তাহলে এর এখন কতগুলো ইলেকট্রন হয়ে যাবে বাইরের কক্ষে? এটা এখন হয়ে যাবে, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে এ প্লাস। বাইরের কক্ষে কটা ইলেকট্রন হয়ে যাবে? 2,8। শেষের 1 ইলেকট্রনটা, যেটা 1 ছিল ওটা বেরিয়ে গেছে, ওটা নেই। বি এর এখন দেখো শেষ কক্ষে কটা ইলেকট্রন হয়ে গেছে? 2,8,8। 7টা ছিল, একটা নিয়েছে, তাহলে 8 হয়ে গেল। বি মাইনাস, একটা ইলেকট্রন এক্সট্রা আছে, এসেছে, ঢুকেছে বলে এটা বি মাইনাস হয়ে গেল। ইলেকট্রন ছেড়ে দিলে প্লাস হয়, ক্যাটায়ন তৈরি হয়, ইলেকট্রন নিলে অ্যানায়ন তৈরি হয়, ইলেকট্রন বেড়ে যায়।
আর ইলেকট্রন ছেড়ে দিলে প্রোটনের সংখ্যা বেড়ে যায়, সেই জন্য একটা প্লাস হয়, এ প্লাস আর বি মাইনাস তৈরি হলো। ঠিক আছে, দেখো এখন এরও বাইরের কক্ষে 8টা ইলেকট্রন, এরও বাইরের কক্ষে 8টা ইলেকট্রন, স্টেবল হয়ে গেল। এইবার এই যে ছেড়ে দেওয়ার এই ঘটনাটা, যে এ মৌলটাও একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে তার বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করলো, মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। বাইরের কক্ষে 8টা ইলেকট্রন কাদের থাকে? নিষ্ক্রিয় গ্যাসের থাকে। তাহলে এ একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কোন গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো? কোন গ্যাসের মৌলদের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করলো? নিষ্ক্রিয় গ্যাসের মৌলের। বিও তাই, ইলেকট্রন গ্রহণ করে কোন গ্যাসের কাদের মতো ইলেকট্রন বিন্যাস হয়ে গেল? এখন ওর নিষ্ক্রিয় মৌলগুলোর মতো ইলেকট্রন বিন্যাস হয়ে গেল, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের এই ইলেকট্রন বিন্যাস লাভ করার যে ঘটনাটা, এটাকেই বলা হয় তড়িৎ যোজ্যতা। এটাকে কি বলা হয়? তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। তাহলে একটা নতুন শব্দ আমরা শুনলাম, ওটাকে কি বলা হচ্ছে? তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। তাহলে এর সংজ্ঞাটা কি হবে? যে কোনো পরমাণু, ভালো করে শোনো, আমি বলে দিচ্ছি, কোনো পরমাণু এক বা একের বেশি ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য বা নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য তারা ক্যাটায়ন বা অ্যানায়ন তৈরি করছে। ঠিক আছে, এই ঘটনাটাকেই বলা হয় তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে একটা যে ক্যাটায়নটা তৈরি হলো, সংজ্ঞাটা আমি একটু লিখে দিচ্ছি। আমি যেটা বললাম ওটা তোমরা খাতায় নোট করে নিও, কারণ বেশি সময় নষ্ট করে লাভ নেই। এই যে এ প্লাস বি মাইনাসটা যেটা তৈরি হলো ক্যাটায়ন আর অ্যানায়ন, এদের মধ্যে একটা না, এটা আয়নীয় যৌগ, তো মানে আয়নীয় মৌল তৈরি হলো, মানে এ প্লেন এ থেকে এ প্লাস ক্যাটায়ন আর বি থেকে বি মাইনাস তৈরি হলো। এ প্লাস আর বি মাইনাসের মধ্যে না একটা স্থির তড়িৎ আকর্ষণ বল তৈরি হলো। এ আর বি এর মধ্যে একটা কি তৈরি হলো? একটা আকর্ষণ বল তৈরি হলো। কি তৈরি হলো? একটা স্থির তড়িৎ, মানে এ বিকে টানবে, বি একে টানবে। বোঝা গেছে? তাহলে একটা আকর্ষণ বল তৈরি হলো। এই আকর্ষণ বলটাকে বলা হয় স্থির তড়িৎ আকর্ষণ বল। এর ফলেই এ আর বি এর মধ্যে যে বন্ধনীটা তৈরি হলো, আমি আগের দিন বলেছিলাম, ওটাকে বলা হচ্ছিল আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। আর এই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ যোজ্যতা বা আয়নীয় যোজ্যতা। বোঝা গেছে? তাহলে আর এ আর বি যেটা তৈরি হলো, সেটাকে আমরা বলবো তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। এই যে এ বি যেটা তৈরি হলো, অ্যাকচুয়ালি এ বি মানে এ বি মানে অ্যাকচুয়ালি তাহলে কি? এ প্লাস আর বি মাইনাস। ঠিক আছে, এ প্লাস আর বি মাইনাস মানে হচ্ছে এ বি যৌগটা তৈরি হলো। এই এ বি যৌগটাকে তাহলে আমরা কি বলবো? এ বি যৌগটাকে বলবো আমরা তড়িৎযোজী যৌগ। এ বি যৌগটাকে আমরা কি বলবো? তড়িৎযোজী যৌগ। বোঝা গেল? তাহলে দেখো, তড়িৎযোজী যৌগের মধ্যে একটা আকর্ষণ বল আছে আয়নগুলোর মধ্যে। তড়িৎযোজী যৌগ মানে তড়িৎযোজী যৌগে একটা ক্যাটায়ন থাকে, একটা অ্যানায়ন থাকে, থাকবেই থাকবে।
তড়িৎযোজী যৌগে একটা ক্যাটায়ন অ্যানায়ন নিয়েই তড়িৎযোজী যৌগ তৈরি হবে, এবং এই ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে একটা শক্তিশালী একটা আকর্ষণ বল কাজ করে, এটাকে স্থির তড়িৎ আকর্ষণ বল বলে। এই আকর্ষণ বলটার জন্যই এই তড়িৎযোজী যৌগটাকে ভাঙা খুব কঠিন, এবিটাকে ভাঙা খুব কঠিন। এবিটাকে ভাঙা খুব কঠিন মানে খুব শক্ত মানে এরা সাধারণত তড়িৎযোজী যৌগগুলো কী হবে, কঠিন পদার্থ। সাধারণত এরা কী পদার্থ, কঠিন পদার্থ হয়। ঠিক আছে, কেলাসাকার কঠিন পদার্থ বলে। ঠিক আছে, ক্লাস 8 মনে হয় পড়া হয়েছিল কার্বনের রূপভেদে। এবিটা হচ্ছে তাহলে কঠিন পদার্থ, কারণ ভাঙা খুব মুশকিল। তাহলে ভাঙা মুশকিল হওয়া মানে এদের গলনাঙ্ক, ফুটনাঙ্কও বেশি, তাই তো? বেশি করে মানে গলাতে গেলেও বেশি বল প্রয়োগ করতে হবে, ফোটাতে গেলেও বেশি তাপমাত্রার প্রয়োজন, গলাতে গেলেও বেশি তাপমাত্রার প্রয়োজন। ঠিক আছে, সাধারণত কঠিন তো, তার মানে আমি এটার সাধারণত বলবো গলনাঙ্কটাই বেশি। ঠিক আছে, কঠিন পদার্থের গলনাঙ্ক একটু বেশিই হয়। ঠিক আছে, স্ফুটনাঙ্কও বেশি হবে ওদের। ঠিক আছে, তাহলে আয়নীয় যৌগগুলোর এগুলো হচ্ছে ধর্ম, এরা সাধারণত কঠিন হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এদের ভেতরে আয়ন আছে, ক্যাটায়ন অ্যানায়ন আছে। আর কি ধর্ম এদের থাকতে পারে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগের? আর কি থাকতে পারে? এরা ধ্রুবীয় দ্রাবকের দ্রাব্য। ধ্রুবীয় দ্রাবকের দ্রাব্য মানে এবি মানে তড়িৎযোজী যৌগ তো ক্যাটায়ন আর অ্যানায়ন নিয়ে তৈরি। ক্যাটায়ন আর অ্যানায়ন থাকলে সেটা কোনো যৌগে যদি প্লাস মাইনাস বা ক্যাটায়ন আর অ্যানায়ন থাকে, তাহলে তাদেরকে গুলতে গেলে যে দ্রাবকটা লাগবে সেটাকেও ধ্রুবীয় হতে হবে। ধ্রুবীয় মানে তারাও যেন এই আয়ন তৈরি করতে পারে, এরকম দ্রাবকেই কিন্তু এদেরকে দ্রবীভূত করা সম্ভব। আর একটা সমবয়তা ধর্ম এরা দেখায় না, সমবয়বতা ধর্ম এদের নেই। সমবায়বতা ধর্ম এদের নেই মানে এরা একরকমই যৌগ তৈরি করে, মানে এবি তো এবি। ঠিক আছে, অন্য কোনো যৌগ অন্য কোনোভাবে এরা যৌগ তৈরি করবে না। ঠিক আছে, একটাই যৌগ তৈরি করবে। তাহলে এটা গেল আয়নীয় যোজ্যতা। এবার উদাহরণে যাই এর। ঠিক আছে, এর উদাহরণ একটা দিই, লুইস ডট গঠনটা কিভাবে করতে হয় সেটা দিই। একটা উদাহরণ দিই, শেষ করে দেবো আজকে। ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি, আমি বলেছি 1 থেকে 20টা মোলের, এটা আমি ছবি তুলে তোমাদের পাঠিয়েও দিয়েছি। ইলেকট্রন বিন্যাস এবং পারমাণবিক সংখ্যা সবার যেন মুখস্থ থাকে। আমি CaCl2 নিলাম। CaCl2 মানে ক্যালসিয়াম ক্লোরাইড। এটার পরীক্ষায় প্রশ্ন করবে CaCl2 এটা কি ধরনের যৌগ, তড়িৎযোজী না সমযোজী? CaCl2 যৌগটি প্রশ্ন এরকম করবে, তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজীও বলতে পারে, আয়নীয় বলতে পারে। তড়িৎযোজী যৌগটি তড়িৎযোজী যৌগ ব্যাখ্যা করো, ব্যাখ্যা করে বুঝিয়ে বলতে হবে। CaCl2 যৌগটি যে তড়িৎযোজী যৌগ সেটাকে বুঝিয়ে বলতে হবে। ঠিক আছে, কি করে বুঝিয়ে বলবো? প্রথমেই আমাকে CaCl2 মানে এখানে Ca মানে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক জানতে হবে। ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 20। ক্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 17। মুখস্থ রাখতে হবে এগুলো। এর ইলেকট্রন বিন্যাস কত? 2 8 8 2 আর একটা 10 আর একটা 18, পড়ে আছে আর দুটো।
2, শেষ কক্ষে দুটো, এর 2 8 7 2 8 7, মানে আগের যেটা বি যৌগ ছিল ওটা হচ্ছিল ক্লোরিন। তাহলে এর বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে, এর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে। এরও বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করতে হবে, এরও বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করতে হবে। কী করে করতে হবে, কী করে হবে, কী করে হবে? এর ধরো দুটো ইলেকট্রন আছে, এখানে তো ক্লোরিন দুটো আছে, অ্যাকচুয়ালি ক্লোরিন কটা আছে? দুটো। ঠিক আছে, আমি এটাকে লুইস ডট স্ট্রাকচার মানে মাঝে লিখব ক্যালসিয়াম। কটা কক্ষ? 4টে, 1 2 3 4টে। প্রথম কক্ষে ক্যালসিয়ামের কটা ইলেকট্রন আছে? আমি এটাকে ইলেকট্রনগুলোকে আমি ক্রস দিয়ে লিখি, ঠিক আছে? কেমন? মানে ক্যালসিয়াম একটা মৌল, ক্লোরিন একটা মৌল, ক্যালসিয়ামের ইলেকট্রনগুলোকে আমি ক্রস দিয়ে লিখি। ক্যালসিয়ামের প্রথম কক্ষে দুটো ইলেকট্রন আছে, 1 2। দ্বিতীয় কক্ষপথে কটা ইলেকট্রন আছে? দেখো 8টা। প্রথমে সিঙ্গেল সিঙ্গেল লিখতে হবে, 1 2 3 4, এইভাবে প্রথমে লিখব। তারপরে জোর জোর 5 6 7 8, লেখার ধরনটা দেখে নাও। থার্ড কক্ষপথে কী আছে? 8টা, মানে একই, 1 2 3 4 5 6 7 8, থার্ড কক্ষপথ 8টা। লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে? দুটো। আমি একটা এইখানে একটা লিখলাম, এখানে একটা লিখলাম। এবার ক্লোরিনে চলে যাই, জায়গাটা একটু শর্ট হয়ে যাচ্ছে, ছোট করে করব। ক্লোরিনের দেখো 3টে কক্ষ আছে, কক্ষপথ। প্রথম কক্ষপথের আগে আমি ডট দিয়ে লিখছি, ক্লোরিনের ইলেকট্রন দুটো। দ্বিতীয় কক্ষপথে কটা আছে? 8টা। একইভাবে লিখব, 1 2 3 4 5 6 7 8, এগুলো জোর। প্রথমে সিঙ্গেল সিঙ্গেল বসাবো, 1 2 3 4 করে, 4টে বসবে। তারপর থেকে জোড়া জোড়া, যতগুলো এক্সট্রা থাকবে জোড়া জোড়া, আর বাকি যে দুটো পড়ে থাকবে সেগুলো জোড়া থাকবে না, সিঙ্গেল পড়ে থাকবে। এখানে যেমন সিঙ্গেল পড়ে আছে। ক্লোরিনেরও লাস্ট কক্ষে কটা ইলেকট্রন পড়ে আছে? 1টা। এইখানে লিখে দিই, একটাই আছে, 1টা ইলেকট্রন, সরি 7টা। 1টা 2 3 4টে 5টা 6টা 7টা। আমি একটাকে এইভাবে লিখলাম, এই দুটো ইলেকট্রনকে আমি সামনাসামনি রাখলাম, মানে এর সিঙ্গেল ইলেকট্রনটা আর ক্লোরিনের সিঙ্গেল ইলেকট্রনটাকে সামনাসামনি রাখলাম, ঠিক আছে? বোঝাতে সুবিধা হবে। তাহলে এই দিকেরও ক্লোরিন একটা আছে এক্সট্রা, একই রকমভাবে দুটো ইলেকট্রন, 1 2 3 4, এটাও 1টা 2 3 4টে 5টা 6টা 7টা। তাহলে দেখো 7টে ইলেকট্রন, 7টে ইলেকট্রন, এর লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন। কী করে এর লাস্ট কক্ষে 8টে ইলেকট্রন হবে, আর কী করে এর লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন হবে লাস্ট কক্ষপথে? দেখো এই ইলেকট্রনটা এই ক্লোরিনকে দিয়ে দেবে। তাহলে দেখো এখন ক্লোরিনের দেখো লাস্টে 8টে ইলেকট্রন হয়ে গেল। 7টা ছিল দেখো লাস্টে, 1 2 3 4 5 6 1 7, এইটা যদি নিয়ে নেয় এর 8টা হয়ে গেল। ক্যালসিয়ামের কিন্তু এখনও লাস্ট কক্ষে একটা ইলেকট্রন পড়ে আছে, তাহলে এই ইলেকট্রনটা এই ক্লোরিনকে দিয়ে দেবে। তাহলে এই ক্লোরিনেরও 8টা হয়ে গেল, ক্যালসিয়ামেরও এখন লাস্ট কক্ষ হয়ে গেল এইটা, মানে এইটা। দেখো এরও লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন হয়ে গেল, 2 2 4 5 6 7 8। বোঝা গেল? বোঝাতে পারলাম? তাহলে এখন এখান থেকে তৈরি হলো, ক্যালসিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়েছে, তাহলে এটা তৈরি হলো Ca+2, দুটো ইলেকট্রন বেরিয়েছে। কটা? দুটো ক্লোরিন আছে, তাহলে এইদিকে একটা ক্লোরিন, এটা একটা ইলেকট্রন নিয়েছে Cl-, এইদিকেও একটা ক্লোরিন Cl-। তাহলে অ্যাকচুয়ালি তৈরি হলো Ca2+ প্লাস 2Cl-। এখান থেকে তৈরি হলো Cl2, তাহলে তড়িৎযোজী যৌগ। ইলেকট্রন এখানে আদান প্রদান হয়েছে, তাহলে এখানে ইলেকট্রনের কি হয়েছে? ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, সেই জন্য এটা তড়িৎযোজ্যতা তৈরি হলো, বা আয়নীয় যোজ্যতার মাধ্যমে। এই ঘটনাটাকে বলবো তড়িৎযোজ্যতা। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো ক্লোরিন, দুটো ক্লোরিন, এবং ক্যালসিয়াম দুটোই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে।
তড়িৎযোজ্যতা বলছে ঘটনাটাকে, আর যৌগটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগ। ঠিক আছে, তাহলে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়েছে বলে এটা তড়িৎযোজী। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে এই ধরনের গঠনটাকে বলা হয় লুইস ডট গঠন। এটাকে বলা হয় লুইস ডট গঠন। বোঝা গেছে? এই ধরনের স্ট্রাকচারগুলোকে বলা হয় লুইস ডট গঠন। লুইস ডট গঠন আঁকতে বললে এরকম করে আঁকতে হবে। বোঝা গেছে? এরকম তোমরা আরও অনেকগুলো উদাহরণ আমি হোম টাস্ক দিয়ে দিচ্ছি। তোমরা MgO, CaO ক্যালসিয়াম অক্সাইড, হ্যাঁ এটা CaO। আর কি দিতে পারি? NaCl, MgCl2। আর কি দিতে পারি? MgCl2। ব্যাস, এ কটাই করো। এদের লুইস ডট গঠন আঁকবে। এদের কি আঁকবে? লুইস ডট গঠনের মাধ্যমে তড়িৎযোজ্যতা ব্যাখ্যা করো। যে উপরের যৌগগুলি তড়িৎযোজী যৌগ। ঠিক আছে, লুইস ডট গঠনের মাধ্যমে ব্যাখ্যা করো যে উপরের যৌগগুলি তড়িৎযোজী যৌগ। আজ এই পর্যন্তই থাক। ঠিক আছে।